দুই দেশকে তিনি আলাদাভাবে দেখতে চান না, বলছেন এই আকাশ এই বাতাস একই যন্ত্রণা। বলছেন দুই ডেমোক্রেসি মিলে গেলে ওয়ার্ল্ড পাওয়ার হবে, এমনকি ক্রিকেট টিম মিলেমিশে হলে ভালো হবে এমন রূপকও দিয়েছেন তিনি। একজন হাই কমিশনার অবশ্যই দুই দেশের সম্পর্ক ভালো করার কথা বলতেই পারেন। স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ভিসা, বাণিজ্য, যোগাযোগ, মানুষের সম্পর্ক এগিয়ে নেওয়া তার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু সমস্যাটা সহযোগিতার নয়, সমস্যাটা শব্দ চয়নে। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে বললেন, ভারতের 140 কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের 20 কোটি মানুষ যোগ করলে 160 কোটির শক্তি তৈরি হবে। দুই গণতন্ত্র একসঙ্গে হলে হবে বিশ্বশক্তি। কথাগুলো শুনতে অনেকটা বন্ধুত্বপূর্ণ মনে হয়, কিন্তু এই সময়টা যে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠক হয়েছে বিএসএফ বিজিবির মাঝখানে। এছাড়াও বাংলাদেশে ভারত সীমান্তে পুশিন নিয়ে অভিযোগ চলছে, ভারতের গণতন্ত্র নিয়েও আন্তর্জাতিক সূচকে প্রশ্ন আছে, আর বিজেপি আরএসএস ঘরানার অখণ্ড ভারত ধারণা নিয়েও বাংলাদেশে আগেই বিতর্ক হয়েছে। তাই এখানে প্রশ্নটা শুধু কূটনীতির নয়, প্রশ্নটা সার্বভৌমত্বেরও। এই 160 কোটির স্বপ্নটা আসলে কার স্বপ্ন আর কার শর্তে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 27 এপ্রিল প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। গেল 12 জুন তিনি পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ভারত বাংলাদেশ সম্পর্কের 55 বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিককে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পাঠিয়েছে ভারত। আর এখানেই বিষয়টা কূটনীতির পাশাপাশি রাজনৈতিকও হয়ে দাঁড়ায়, কারণ দীনেশ ত্রিবেদী একজন ক্যারিয়ার কূটনীতিক নন, তিনি ভারতের রাজনীতির মানুষ। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, পরে বিজেপিতে যোগ দেয়া একজন প্রবীণ রাজনীতিবিদ। আর তাই গণমাধ্যম এটাকে দেখছে ভিন্ন চোখে। যেমন রয়টার্স তার নিয়োগকে অস্বাভাবিক রাজনৈতিক নিয়োগ হিসেবে দেখেছে, যার মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে সাজাতে চাইছে বলে তারা একটা প্রতিবেদন করেছে। এই প্রেক্ষাপট মাথায় রেখে তার কথাগুলো শুনলে কয়েকটা বাক্য আলাদা করে চোখে পড়ে। তিনি বলছেন দুই দেশকে তিনি আলাদাভাবে দেখতে চান না, বলছেন এই আকাশ এই বাতাস একই যন্ত্রণা। বলছেন দুই ডেমোক্রেসি মিলে গেলে ওয়ার্ল্ড পাওয়ার হবে, এমনকি ক্রিকেট টিম মিলেমিশে হলে ভালো হবে এমন রূপকও দিয়েছেন তিনি। একজন হাই কমিশনার অবশ্যই দুই দেশের সম্পর্ক ভালো করার কথা বলতেই পারেন। স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ভিসা, বাণিজ্য, যোগাযোগ, মানুষের সম্পর্ক এগিয়ে নেওয়া তার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু সমস্যাটা সহযোগিতার নয়, সমস্যাটা শব্দ চয়নে। কারণ দুই স্বাধীন দেশ একসঙ্গে কাজ করবে এটা এক কথা, আর দুই দেশকে আলাদাভাবে ভাবছি না এটা আরেকটা কথা। যদি ভারত সত্যিই সমতার ভিত্তিতে সহযোগিতা চায়, তাহলে ভাষা হতে পারত দুই স্বাধীন রাষ্ট্রের পারস্পরিক স্বার্থ। কিন্তু যখন ভাষা হয় 140 কোটির সঙ্গে 20 কোটি যোগ, আলাদাভাবে ভাবছি না, মিলে গেলে সেটা বিশ্বশক্তি, দুই দেশের একটাই ক্রিকেট টিম হবে, তখন প্রশ্ন উঠবেই এখানে সহযোগিতার কথা বলা হচ্ছে। যদি বলা হয় তাহলে এটা কোন অ্যাঙ্গেলে সহযোগিতার কথা? নাকি বাংলাদেশের স্বতন্ত্র রাষ্ট্রীয় সত্তাকে নরমভাবে বড় কোনো ভারতীয় কল্পনার মধ্যে ঢোকানোর চিন্তা? এই প্রশ্ন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে উঠছে। যেমন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সরকারের কাছে জানতে চেয়েছেন, ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে দীনেশ ত্রিবেদী কি বুঝিয়েছেন। তার বক্তব্য, ভারত যেমন একটা স্বাধীন দেশ, বাংলাদেশও তো তেমন একটা স্বাধীনই দেশ। বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ভারতের আকাশ আর বাংলাদেশের আকাশ এক নয়, ভারতের মাটি আর বাংলাদেশের মাটিও এক নয়। তাঁর ভাষায় এই ফয়সালা 1947 সালেই হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আহমদ আব্দুল কাইয়ুমের মতে, হাই কমিশনারের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তিনি সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন। অর্থাৎ এই প্রশ্ন শুধু কোনো এক পক্ষের সন্দেহ নয়, বাংলাদেশের রাজনীতির ভেতর থেকেই প্রশ্ন উঠছে, বন্ধুত্বের ভাষা আর সার্বভৌমত্বের সীমারেখা কোথায়? প্রশ্ন, মতামত, বক্তব্য এগুলোকে একটু পাশে সরিয়ে রেখে পোস্ট দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যকে কয়েকটি কাউন্টার লজিক দিয়ে দেখতে চায়।
প্রথম কাউন্টার লজিক হচ্ছে, সার্ক থাকতে ভারত বাংলাদেশকে এক ভাবার দরকার কি? দক্ষিণ এশিয়ায় সহযোগিতার জন্য তো আগে থেকেই সার্ক আছে, বিমস্টেক আছে, দ্বিপক্ষীয় চুক্তি আছে, বাণিজ্য, ভিসা, যোগাযোগ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি সব ক্ষেত্রেই সহযোগিতার কাঠামো আছে। সার্কের নীতিতেই আছে সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক লাভের ভিত্তিতে সহযোগিতা। তাহলে সহযোগিতা চাইলে সার্কের ভাষাই যথেষ্ট। সমতা, সার্বভৌমত্ব, পারস্পরিক স্বার্থ, মিলে যাওয়া বা আলাদাভাবে ভাবছি না ধরনের শব্দ কেন দরকার, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। দ্বিতীয় কাউন্টার লজিক হলো, দুই স্ট্রং ডেমোক্রেসি কথাটাই কতটা নির্ভুল। ভারত নিজেকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলে, কিন্তু আন্তর্জাতিক সূচকগুলো ভিন্ন ছবি দেখায়। ফ্রিডম হাউস 2026 রিপোর্টে ভারতকে পার্টলি ফ্রি বলা হয়েছে। ডেমোক্রেসিতে তার স্কোর 100-র মধ্যে 62। ভিডেম 2026 রিপোর্টে ভারতকে ইলেকটোরাল অটোক্রেসি ক্যাটাগরিতে রাখা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ 2026 রিপোর্টেও ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে মুসলিম সমালোচক, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও বিরোধী রাজনীতিকদের ওপর চাপের অভিযোগ উঠে এসেছে। তাহলে যখন বলা হয় দুই শক্তিশালী গণতন্ত্র মিলে বিশ্বশক্তি হবে, তখন আগে প্রশ্ন আসে, গণতন্ত্রের শক্তির মানদণ্ড কি? নিজের গণতন্ত্রের ভেতরেই যখন এত প্রশ্ন, তখন বাংলাদেশকে নিয়ে গণতন্ত্রের নামে বিশ্বশক্তির স্বপ্ন কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক রোমান্টিসিজম? তৃতীয় কাউন্টার লজিক হলো, কাশ্মীর সমস্যা অমীমাংসিত রেখে বাংলাদেশের সাথে একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা বলা কতটা বিশ্বাসযোগ্য? কাশ্মীর ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটগুলোর একটি। 2019 সালে আর্টিকেল 370 বাতিলের পর জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা শেষ হয়। এই সিদ্ধান্ত ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক হয়েছে। যোগাযোগ বন্ধ, আটক, কারফিউ, হত্যা, নিরাপত্তা জোরদারের মতো ঘটনাও আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। এই প্রশ্ন উঠতে পারে, ভারত যদি নিজের ভেতরে স্বায়ত্তশাসন, পরিচয় ও আঞ্চলিক অধিকারের প্রশ্নই সমাধান করতে না পারে, তাহলে বাংলাদেশকে আলাদাভাবে ভাবছি না বলা কেন সন্দেহ তৈরি করবে না? চতুর্থ কাউন্টার লজিক হলো, ভারতের নিজের ভেতরে বেকারত্ব, যুব সমস্যা, সংখ্যালঘু প্রশ্ন, কৃষক অসন্তোষ, আঞ্চলিক বিভাজনের মতো বাস্তবতা আছে। তাহলে 140 কোটি মানুষের নিজের চ্যালেঞ্জগুলো অমীমাংসিত রেখে বাংলাদেশের 20 কোটি মানুষকে যুক্ত করে 160 কোটির বিশ্বশক্তি কল্পনা করা কতটা বাস্তব, উন্নয়ন ভাবনা আর কতটা ভূ রাজনৈতিক ভাষা? কিন্তু এই আলোচনার সবচেয়ে বড় বাস্তবতা হলো সীমান্ত। একদিকে দীনেশ ত্রিবেদী বলছেন একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। অন্যদিকে বাংলাদেশ অভিযোগ করছে ভারত যথাযথ প্রোটোকল ছাড়া মানুষকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে। রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ ভারতকে অভিযোগ করেছে যে ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া ছাড়া মানুষকে সীমান্ত পার করানোর চেষ্টা করছে। এখানেই তার বক্তব্যের গ্রহণযোগ্যতা বড় প্রশ্নের মুখে পড়ে। যদি আমরা এতই একই স্বপ্ন, একই যন্ত্রণা, 160 কোটি মানুষের কল্যাণ ভাবি, তাহলে সীমান্তে মানুষকে কেন প্রোটোকল ছাড়া ঠেলে দেওয়ার অভিযোগ উঠছে? মানুষকে যদি বাংলাদেশি বলা হয়, তাহলে যৌথ যাচাই হবে কেন? কনসুলার প্রক্রিয়া হবে না কেন? আইনসম্মত প্রত্যাবাসন হবে না কেন? তাহলে যাদেরকে বর্ডারে ঠেলে দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়ায় হচ্ছে সেটা? তাহলে তো যৌথ যাচাই হওয়ার কথা, কনসুলার প্রক্রিয়া হওয়ার কথা, আইনসম্মত প্রত্যাবাসন হওয়ার কথা। কিন্তু কাউকে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ উঠলে সেটি বন্ধুত্বের ভাষাকে যে দুর্বল করে দেয়, সেটা নিশ্চয়ই জনাব ত্রিবেদী জানেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দও বলেছেন, নিয়ম না মেনে পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে। অর্থাৎ পুশিন কোনো সামাজিক মাধ্যমের গুজব নয়, এটি সরকারি পর্যায়ে আলোচিত বিষয়। সীমান্তবাসীর বাস্তব যন্ত্রণা হলো সীমান্ত হত্যা, পুশিন অভিযোগ, নাগরিকত্ব যাচাইয়ের অনিশ্চয়তা, ভিসা সংকট, কাঁটাতার, রাতের টহল, আতঙ্ক, নদীর পানি এবং বাণিজ্যের অসমতা। তাই একই যন্ত্রণা কথাটা তখনই বিশ্বাসযোগ্য হবে যখন সেই যন্ত্রণা কমাতে দৃশ্যমান পদক্ষেপ দেখা যাবে। এবার আসি অখণ্ড ভারত প্রসঙ্গে। দীনেশ ত্রিবেদী সরাসরি অখণ্ড ভারতের কথা বলেননি, তাই সরাসরি এমন অভিযোগ করা ঠিক হবে না। কিন্তু তার কিছু শব্দ, যেমন আলাদাভাবে ভাবছি না, 160 কোটি, মিলে গেলে বিশ্বশক্তি, ক্রিকেট টিম মিলে গেলে ধরনের কথাগুলো বিজেপি RSS ঘরানার অখণ্ড ভারত ধারণার সাংস্কৃতিক ঐক্যের ভাষার সঙ্গে মিল খুঁজে দেওয়ার সুযোগ তৈরি করে। অখণ্ড ভারত বিতর্ক নতুন নয়। RSS ঘরানায় ব্যাখ্যায় অখণ্ড ভারতকে অনেক সময় রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ধারণা বলা হয়।
আবার 2023 সালে ভারতের নতুন সংসদ ভবনের অখণ্ড ভারত ম্যাপ নিয়ে বাংলাদেশ নিজেই ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছিল। ফলে বাংলাদেশে এই সন্দেহ হঠাৎ তৈরি হয়নি। তিনি ক্রিকেট টিম মিলে যাওয়ার কথা বলেছেন, এটি হয়তো রূপক, কিন্তু বাংলাদেশের জন্য ক্রিকেট তো শুধু খেলা নয়, যেমন ভারতের জন্য নয়, জাতীয় পরিচয়ের অংশ। বাংলাদেশ আলাদা পতাকা নিয়ে খেলে, আলাদা দল, আলাদা আবেগ, আলাদা ইতিহাস। স্পোর্টস ডিপ্লোমেসি হতে পারে, যৌথ প্রশিক্ষণ হতে পারে, সিরিজ হতে পারে, কিন্তু জাতীয় দল মিলে যাওয়ার রূপক একজন হাই কমিশনারের মুখে খুব সতর্কতার দাবি রাখে। শেষ পর্যায়ে এসে বলতেই পারি, দীনেশ ত্রিবেদী হয়তো সম্পর্ক ভালো করার বার্তা দিতে চেয়েছেন, কিন্তু তার ভাষা ছিল বেশি আবেগী, বেশি রাজনৈতিক, কম কূটনৈতিক। তিনি সহযোগিতার কথা বলেছেন, কিন্তু এমন শব্দ ব্যবহার করেছেন যা বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত, বাস্তবতা, ভারতের গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক প্রশ্ন এবং অখণ্ড ভারত বিতর্কের প্রেক্ষাপটে নতুন প্রশ্ন তৈরি হয়। কারণ দিন শেষে তিনি যতটা না কূটনীতিক, তার চেয়ে বেশি রাজনীতিবিদ। আর সেক্ষেত্রে একজন হাই কমিশনারের প্রথম বার্তা আসলে হওয়া উচিত ছিল দুই স্বাধীন রাষ্ট্রের মধ্যে সমতা, পারস্পরিক সম্মান এবং আইনি প্রক্রিয়ার ভিত্তিতে সম্পর্ক এগোবে। সীমান্তে কোনো মানুষকে যাচাই ছাড়া ছেড়ে দেওয়া হবে না। ভিসা, সীমান্ত, পানি বাণিজ্য, নিরাপত্তা সব বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু যখন বাস্তব সমস্যার জায়গায় বলা হয় 140 কোটির সঙ্গে 20 কোটি দুই ডেমোক্রেসি মিলে বিশ্বশক্তি আলাদাভাবে ভাবছি না, তখন প্রশ্ন উঠবেই 160 কোটির স্বপ্নটা আসলে কার স্বপ্ন, কার শর্তে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।